আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। স্টপ টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বের যে ভিডিও, সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে যে সকল জমির নামজারি একেবারেই বাদ হয়ে যাচ্ছে এবং যে সকল জমির নামজারি দ্রুত করার নির্দেশনা দিয়েছেন ভূমিমন্ত্রী মহোদয়। এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক মাননীয় ভূমিমন্ত্রী মহোদয় কিছুদিন আগেও কিন্তু তিনি বলেছেন যে এই নামজারি পদ্ধতিটা সচল করার জন্য, আরো তড়িৎ গতিতে করার জন্য, স্বয়ংক্রিয় পদ্ধতিতে করার জন্য বহুভাবে কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং এই নামজারি পদ্ধতিতে যারা যারা নামজারি থেকে একেবারে বাদ পড়ে যাচ্ছেন তাদেরকে বাদ দেওয়ার কথা বলা হয়েছে এবং যাদের নামজারি করার কথা, যারা নামজারিতে সকল কাগজপত্র সঠিক আছে, তাদের নামজারি দ্রুত করে দেওয়ার কথাও কিন্তু বলেছেন। কোন কোন জমির নামজারি একেবারেই বাদ দেওয়ার কথা বলা হয়েছে এবং কোন জমির নামজারি দ্রুত করে দেওয়ার কথা বলা হয়েছে, সেই বিষয়ের মধ্যে এক নম্বরে হচ্ছে ট্রান্সফার দলিল। অর্থাৎ আমরা জানি যে বর্তমান সময়ে স্বয়ংক্রিয় পদ্ধতিতে অনেক উপজেলাতেই কিন্তু পরীক্ষামূলক যে স্বয়ংক্রিয় পদ্ধতিতে নামজারি সেটি কিন্তু চালু হয়েছে। যেমনটি মন্ত্রিপরিষদ সচিব আনোয়ার সাহেব বলেছিলেন যে একটি জমির দলিল সাধারণত আমরা ইতিপূর্বে দেখেছি যে গ্রহীতার কাছে একটি দলিল থাকে আর একটি বালাম বইতে এন্ট্রি থাকে। এখন তিনটি দলিল হবে, তিনটি দলিলের মাধ্যমে স্বয়ংক্রিয় পদ্ধতিতে নামজারি হয়ে যাবে। অর্থাৎ নামজারির জন্য যাতে কোনো জনগণ ভোগান্তির শিকার না হয়, দুর্নীতির শিকার না হয়, ঘুষ বাণিজ্যের শিকার না হয়, সেজন্যই কিন্তু এই পদ্ধতি অবলম্বন করা হয়েছে এবং কিছু কিছু এলাকায় কিন্তু এই স্বয়ংক্রিয় পদ্ধতিতে নামজারি হয়েছে। কিন্তু যেই সকল এলাকায় নামজারি এখনো পর্যন্ত হয় নাই, মানে স্বয়ংক্রিয় পদ্ধতিতে চালু হয় নাই, সেই সকল এলাকায়ও কিন্তু এই একই নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে ট্রান্সফার দলিল যেগুলি হচ্ছে, অর্থাৎ আজকে যে সম্পত্তিটি বেচা কেনা হচ্ছে, সেই সম্পত্তিটি যাতে করে দলিল নিয়ে অ্যাপ্লাই করার সাথে সাথে, নামজারির জন্য আবেদন করার সাথে সাথে সেই দলিলগুলির নামজারি যেন খুব দ্রুত করে দেওয়া হয়। কারণ আজকে যে দলিলটি হয়েছে বা এক মাস আগে যে দলিলটি হয়েছে, সেই দলিলটি সাব রেজিস্ট্রার অফিস থেকে সকল কাগজপত্র যাচাই বাছাই করে, সত্যতা যাচাই করেই কিন্তু বৈধ সিল স্বাক্ষর দিয়ে কিন্তু সাব রেজিস্ট্রার অফিস থেকে সেটি নিবন্ধিত বা রেজিস্ট্রিকৃত। সেই সকল দলিলের জমি যেগুলি, সেগুলি কিন্তু নামজারি করে দেওয়ার জন্য যে গ্রহীতা বা যে নতুন মালিক, তার নামে কিন্তু নামজারি করে দেওয়ার কথা বলা হয়েছে এবং দ্রুত সেটি কিন্তু করার কথা বলা হয়েছে। আরেকটি হচ্ছে যে যারা খতিয়ান থেকে বের হয়ে গেছে, যেই সকল ব্যক্তিরা খতিয়ান থেকে বের হয়ে গেছে, সেই সকল ব্যক্তিদের নামজারি কিন্তু খুব দ্রুত করে দেওয়ার কথা বলা হয়েছে। বের হয়ে গেছে কারা? যেই সকল জমির খতিয়ান নিয়ে বিজ্ঞ আদালতে মোকদ্দমা ছিল এবং সেই আদালতের জাজমেন্ট যেই সকল জমির মালিকদের পক্ষে আসছে, অর্থাৎ দেখা গেছে সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান, বিআরএস খতিয়ানে, চারটি খতিয়ানের ভিতরে একটি খতিয়ান অন্যের নামে হয়েছে বা পূর্বের মালিকের নামে হয়েছে, এই সকল খতিয়ানের জন্য বিজ্ঞ আদালতে মোকদ্দমা করা হয়েছিল। সেই মোকদ্দমার যে জাজমেন্ট, সেই জাজমেন্টে কিন্তু জমির প্রকৃত যে মালিক, তার কাগজপত্র দেখে তার নামে হয়ে আসছে। এই যে খতিয়ান থেকে যারা যারা হেরে গেল, যারা চলে গেল, এই সকল ব্যক্তিকে বাদ দিয়ে যারা আদালতের জাজমেন্ট নিয়ে আসছে, তাদের নামজারিটা যেন খুব দ্রুত করে দেওয়া হয়। এবং খতিয়ান থেকে বের হওয়ার আরো অনেক কারণ আছে, যারা এইভাবে খতিয়ানের সাথে সম্পৃক্ত ছিল কিন্তু তারা খতিয়ান থেকে বের হয়ে গেছে, এই সকল ব্যক্তির নামজারি কিন্তু দ্রুত করে দেওয়ার জন্য বলা হয়েছে। আর যে সকল ব্যক্তির নামজারি একেবারেই হবে না, যাদেরকে একেবারে বাদ দেওয়ার কথা বলা হয়েছে, সেই সকল জমি হচ্ছে যারা খতিয়ানে মানে সরাসরি অন্তর্ভুক্ত কিন্তু নিজের নামে অন্য কোনো খতিয়ান নেই, সেই সকল ব্যক্তিদের সম্পত্তি কিন্তু নামজারি থেকে বাদ পড়ে যাবে। আমি আবার বলি যে একটি মাত্র খতিয়ান আছে কিন্তু অন্য সকল খতিয়ান তাদের নামে নেই। এই সকল খতিয়ানের যে সকল জমির মালিকরা, তাদের মিসকেসের মাধ্যমে, যারা প্রকৃত জমির মালিক, তারা মিসকেস করলে সেই মিসকেসের বুনিয়াদে তাদের সেই নামজারি কিন্তু বাতিল হয়ে যাবে।
তারপরে সকল প্রকারে খাস খতিয়ানের সম্পত্তি, অর্থাৎ খাস খতিয়ানের কিছু শর্তাবলী আছে। এই খাস খতিয়ান থেকে যারা সম্পত্তি অ্যাকশনাল লিজ, দীর্ঘমেয়াদী, স্বল্পমেয়াদী, বন্দোবস্ত যারাই নেয় না কেন, এদের কিন্তু শর্তাবলী আছে যে তাদের মৃত্যুর পরে বংশ পরম্পরায় তাদের ওয়ারিশরা সেই সকল সম্পত্তি কিন্তু তারা ভোগ দখলে থাকবে। কিন্তু এই খাস খতিয়ানের সম্পত্তি নিয়ে কিছু মানুষ কিন্তু বেচা বিক্রি করে, হস্তান্তর করে, দলিল সৃষ্টি করে, আতাত করে যোগ সাজসে বিনিময় করে এই দলিল সৃষ্টি করেছে। এই সকল ব্যক্তিদের কিন্তু নামজারি একেবারে সকল অর্থে সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ সরকার ইতিমধ্যে বিডিএস জরিপের মাধ্যমে কিন্তু এই সকল জমি কিন্তু সম্পূর্ণভাবে খাস খতিয়ানে নিয়ে যাওয়ার জন্য কিন্তু নির্দেশনা দিয়েছে। বর্তমান ভূমিমন্ত্রীও কিন্তু এই নির্দেশনা দিয়েছে এবং সাবেক ভূমিমন্ত্রীও কিন্তু তিনি নির্দেশনা দিয়েছিলেন ডিসি মহোদয়দেরকে, সকল জেলার ডিসি মহোদয়কে, যে সকল খাস খতিয়ানের সম্পত্তি একত্রীকরণ করার জন্য। এটি কিন্তু 100% সত্য কথা। এবং অর্পিত সম্পত্তি, এই অর্পিত সম্পত্তির নামজারি কিন্তু দিবে না, কারণ অর্পিত সম্পত্তি নিয়ে যে সিদ্ধান্ত হয়েছে, একটি পরিপত্র কিন্তু জারি হয়েছে যে যে সকল ব্যক্তিদের নামে অর্পিত সম্পত্তি আছে সেই সকল ব্যক্তিরা সম্পত্তির নামজারি করতে পারবে না। অর্পিত সম্পত্তি সেই ব্যক্তির নামে কিভাবে গেল? একটি পরিবারের দেখা গেছে 4টি সন্তান বাবা মার মৃত্যুর পরে বা বাবা মা সহ 3 সন্তান সহ পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে চলে গেছে, 1 ভাই বা 2 ভাই বাংলাদেশে আছে। এই সকল সম্পত্তি ওই 2 ভাই তারা কিন্তু ভোগ দখলে আছে। কিন্তু যে ভাইরা, যে বাবা বা ভাই বোন যারা মানে ভারতে চলে গেছে, তাদের যে সম্পত্তি, এই সম্পত্তিটি কিন্তু পতিত অবস্থায় ছিল, তিনি ভোগ দখলে আছেন। এই সম্পত্তির মালিক কিন্তু যিনি বাংলাদেশে আছে তিনি না, তার ভাইরা। সেই সকল সম্পত্তি কিন্তু অর্পিত হিসাবে কিন্তু নেওয়া হয়েছে। আবার অনেক সম্পত্তি আছে ফেলে রেখে কিন্তু একেবারেই কোনো ওয়ারিশ নেই, তারা কিন্তু ভারতে চলে গেছে। সেই সকল সম্পত্তি পাকিস্তান পিরিয়ডে বলা হয়েছিল এনিমি প্রপার্টি, সেটি বাংলাদেশ সরকার রূপান্তরিত করে সেটাকে করা হয়েছে অর্পিত সম্পত্তি। এই যে পতিত সম্পত্তি যেগুলি পড়ে আছে অর্পিত সম্পত্তি হিসাবে, এই সকল সম্পত্তি কিন্তু অনেকেই কি করেছে, যোগসাজশ করে, তারপরে জাল জালিয়াতি করে তারা যে কোনোভাবে জাল দলিল দেখায় নামজারি করে তারপরে তারা ভোগ দখলে আছে। এই সকল সম্পত্তির নামজারি টোটালি বাদ। এই সকল সম্পত্তি কিন্তু আর কিন্তু পাবে না, নামজারি পাবে না, তার সম্পূর্ণ খাস খতিয়ানেই কিন্তু চলে যাবে। তারপরে আর একটি হচ্ছে দাগ নাম্বার, খতিয়ান নাম্বার ভুল কিন্তু ঘষা মাজা করে তারা নামজারি করে নিয়েছে। কিন্তু এখন যখন অনলাইনে ডকুমেন্টস আপডেট দেওয়া হয়েছে এবং এই যে আপলোডিং করে যে অনলাইনে এখন দেখা যাচ্ছে যে খতিয়ানে কার খতিয়ান কার নামে চলে গেছে, যে ঘষা মাজা করে তারা যে নামজারি করে পেশি শক্তির বলে বা যে কোনো শক্তিতে তারা সম্পত্তি ভোগ দখলে আছে, সেই সকল সম্পত্তির নামজারি মিসকেস করার সাথে সাথে কিন্তু সেই সকল নামজারি সাথে সাথে বাতিল। এবং যারা প্রকৃত সম্পত্তির মালিক তারা সকল কাগজপত্র তৈরি করে তারা যদি আবেদন করে তাদের নামে কিন্তু সেই সম্পত্তি কিন্তু নামজারি হয়ে যাবে, এটি কিন্তু বলা হয়েছে। তারপর আরেকটি বিষয় হচ্ছে যারা এসএ খতিয়ান আরএস খতিয়ানের বুনিয়াদে জমি খাচ্ছিলেন বা একটি খতিয়ানের বুনিয়াদে জমি খাচ্ছিলেন, সেই সকল ব্যক্তিরা পর্যায়ক্রমে নামজারি করে তারপরে হস্তান্তর করেছে, বেচা বিক্রি করেছে। এরকম যারা করেছেন যে সিএস খতিয়ানের সাথে কারোর মিল নেই বা সিএস খতিয়ান এসএ খতিয়ানের সাথে কোনো সম্পৃক্ততা নাই, আরএস খতিয়ানদের জমি খাচ্ছিলেন, সেই সম্পত্তি তাদের নামে নামজারিও করে নিয়েছেন। এই সকল নামজারি আবেদনের ভিত্তিতে, মিসকেসের ভিত্তিতে সেই সকল নামজারি কিন্তু একদম আউট করার কথা বলা হয়েছে, বাদ দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। কারণ প্রকৃত জমির যিনি মালিক তার সকল কাগজপত্র থাকতে হবে, দলিল থাকতে হবে, দলিলের সাথে সম্পৃক্ত যে সকল খতিয়ান আছে সকল খতিয়ান ধারাবাহিকভাবে থাকতে হবে। সেটা যদি না থাকে তাহলে কিন্তু সেই নামজারি একদম মিসকেসের মাধ্যমে বাতিল। তারপর আর একটি হচ্ছে ক্রেতার সম্পত্তি যারা প্রাপ্তির থেকে বেশি বিক্রি করে, এই ক্রেতার থেকে বেশি বিক্রি করা সম্পত্তিতে যারা নামজারি করে আছে, যে ক্রেতা এই সম্পত্তি ক্রয় করেছেন এবং যিনি দাতা বিক্রয় করেছেন, কিন্তু অন্য ওয়ারিশদেরকে বঞ্চিত করে বা অন্যের সম্পত্তি সে বিক্রি করে দিয়েছে, কিন্তু যিনি ক্রয় করেছে তার হিস্সা মোতাবেক তিনি দাতার কাছ থেকে যতটুকু সম্পত্তি কেনার কথা, দাতার যতটুকু প্রাপ্ত সম্পত্তি ছিল তা না কিনে তিনি 5% বেশি কিনেছে অন্য শরিকের। এই শরিক যখন মিসকেস করবে তখন এই সম্পত্তির নামজারি কিন্তু বাতিল হয়ে যাবে, এমনটাই বলা হয়েছে। আমার কাছে কিছুদিন আগে একটি মামলা আসছিল, সেটি হচ্ছে যে এটি সনাতন ধর্মের
যে দুই ভাইয়ের ওয়ারিশরা বাংলাদেশে, কিন্তু এক ভাইয়ের ওয়ারিশরা রাতের অন্ধকারে এই সম্পত্তি আরেকজনকে লিখে দিয়ে তারা অলরেডি ভারতে চলে গেছে, কিন্তু যারা বাংলাদেশে আছে তাদের সম্পত্তিও কিন্তু বিক্রি করে দিয়েছে। এখন যাদের সম্পত্তি বিক্রি করে চলে গেল, এই যে তার প্রাপ্তির থেকে বেশি বিক্রি করে দিল, এবং যারা ক্রয় করেছে তারা পেশি শক্তির বলে সেখানে বাউন্ডারি করে তারপরে সেখানে নামজারি করে তারা সবকিছু, এই সকল জমির নামজারি কিন্তু মিসকেস করার সাথে সাথে কিন্তু বাতিল হয়ে যাবে। তারপরে যদি তাদের নামে কোনো রেকর্ডও করে নিয়ে থাকে, তাহলে বিজ্ঞ আদালতে যখন ওই মামলা করা হবে, তখন এই আদালত কর্তৃক জাজমেন্ট কিন্তু যার নামে সিএস খতিয়ান, এস এ খতিয়ান, আর এস খতিয়ান ধারাবাহিকভাবে আছে, যদি দাদার নামে সম্পত্তি থাকে তার ওয়ারিশ যারা, তারা কিন্তু সেই সম্পত্তি হিস্সা মোতাবেক পাবে। তাহলে তারা যদি হিস্সা মোতাবেক পায়, তাহলে সেই সম্পত্তিরও মিসকেস করলে নামজারি কিন্তু একেবারে বাদ। এই বিষয়টা কিন্তু বলা হয়েছে। উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি যারা আপোষ বন্টননামা দলিল না করে একের পর এক সম্পত্তি বিক্রি করে দিচ্ছে, এবং যারা ওয়ারিশ তারা বঞ্চিত হয়ে যাচ্ছে, সেই সকল বঞ্চিত ওয়ারিশরাও যদি এই মিসকেস করে এবং বিজ্ঞ আদালতে তারা যদি সত্যের মামলা দেয়, বাটোয়ারা মামলা দেয়, সেই মামলার জাজমেন্ট চলে আসার পরে সেই জাজমেন্টের ভিত্তিতে বা রায়ের ভিত্তিতে তারা যদি মিসকেস করে, তাহলেও সেই নামজারি কিন্তু বাতিল হয়ে যাবে। এই সকল নামজারি কিন্তু ফিরে পাওয়া যাবে না। আর যারা প্রকৃত পক্ষে নামজারির হকদার, যাদের জমির আপ টু বটম সকল কাগজপত্র আছে, খতিয়ানের দিক থেকে সিএস খতিয়ান থেকে হালনাগাদ যত খতিয়ান আছে সকল খতিয়ান ধারাবাহিকভাবে আছে, জমি যদি ক্রয় করে থাকে, যেদিন দলিল হয়েছে সেই দলিল যেই তারিখে হয়েছে তার আগে যতগুলি খতিয়ান আছে প্রত্যেকটি খতিয়ান দলিলের সাথে সম্পৃক্ত আছে, এবং দলিলের পরে যদি কোনো খতিয়ান হয়ে থাকে সেই খতিয়ান ও জমির প্রকৃত মালিকের নামে হয়েছে। এরকম যারা আছেন তাদের সম্পত্তি কিন্তু 100% নামজারি হবে, এমনটাই কিন্তু বলেছেন ভূমি মন্ত্রণালয় মন্ত্রী মহোদয়। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা এই বিষয়টি কিন্তু আপনারা গুরুত্বের সাথে দেখবেন। আর একটি বিষয় হচ্ছে যে দেবোত্তর সম্পত্তি, এই দেবোত্তর সম্পত্তি অনেকেই কিন্তু ক্রয় করেছেন, অনেকে বিক্রয় করেছেন, কারণ সম্পত্তিটি কিন্তু একজন সনাতন ধর্মের ব্যক্তি, তিনি একটি উপাসনালয়, ধর্মের একটি মন্দিরে, গির্জায়, সেখানে তিনি দান করেছিলেন, কিন্তু কিছু প্রতারক চক্র সেই সম্পত্তিটি যে কোনোভাবে তাদের নামে দলিল করে নিয়েছে যে কোনো উপায়। এই সকল সম্পত্তিও কিন্তু নামজারি বাতিল করে দেওয়ার কথা বলা হয়েছে, এবং বর্তমান ভূমিমন্ত্রী মহোদয় দেবোত্তর সম্পত্তির উপরে কিন্তু কঠিন জোর দিয়েছেন যে সেই সম্পত্তি যারা দলিল করে নিয়েছে জাল জালিয়াতি করে, সেই সকল জমির নামজারিও কিন্তু টোটালি বাদ এবং একদম বাদ হয়ে যাবে, এবং যেই সম্পত্তি যে উপাসনালয় দান করা হয়েছিল সেই সম্পত্তি সেই উপাসনালয়ের নামেই নামজারি হবে। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, আগামীতে দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।